ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে এটা বাংলাদেশের বাইরে। আগে ছিল 18 কা, পুলিশ ছিল 36 কা, আর পিনাকি ছিল জয় বাংলা। সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেই কারণে এই ওয়াকারুজ্জামান যে মুহূর্তে তিনি অফিসিয়াল ট্রিপে দেশ ছেড়ে তিনি এই মুহূর্তে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে রয়েছেন, সেই মুহূর্তে অনেকগুলো প্লট রেডি হয়েছে। সেই প্লটগুলো কি গোপন প্লটটা আমাদের কাছে আসছে। দর্শক আবার কঠিনভাবে ধরা খেয়েছেন সেনাপ্রধান শেখ হাসিনার সাথে গোপনে যোগাযোগ করেছেন, এরকম তথ্যই বেশি উঠেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি পদত্যাগ করেছেন, তিনি দেশের বাইরে চলে গিয়েছেন, এরকম তথ্য বেশি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আসল ঘটনা কি, তিনি কি দেশে আছেন নাকি তিনি বিদেশে চলে গিয়েছেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। অনেকেই বলতেছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাপোর্টার, আবার অনেকেই বলতেছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনূসের চলতেছে দ্বন্দ্ব। তো বন্ধুরা, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মূলত কি হয়েছে তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসকে নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সে সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের মূলত কি হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান নাকি দেশ ছেড়ে চলে গিয়েছেন, আফ্রিকার কোনো দেশে গিয়েছেন, ইউনূস তাকে বরখাস্ত করেছেন, এই ধরনের হরেকরম বা গুজব মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। একটা চলতি কথা আছে না, গল্পের গরু গাছে ওঠে, এইভাবেই গল্পের গরুকে গাছে তোলা হচ্ছে। বাংলাদেশের সেনাপ্রধান এখন কোথায় আছেন, এটাই তো প্রশ্ন। আমি বিভিন্ন সূত্র থেকে যেটুকু জানতে পেরেছি, বাংলাদেশের আমার যারা পরিচিত আছেন তাদের সাথে কথা বলে, যে সেনাপ্রধান ৩রা মার্চ ৩ দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকায় গেছেন। কেন গেছেন? আমরা জানি যে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্যরা প্রচুর পরিমাণে আছেন, তাই বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে রয়েছেন সেন্ট্রাল আফ্রিকায়। সেনাপ্রধান তার সহকর্মীদের সাথে কথা বলতে, পরিস্থিতি বুঝতে সেন্ট্রাল আফ্রিকা গেছেন এবং ৫-৬ তারিখের মধ্যেই তিনি ফিরে আসবেন। ওখানে বাংলাদেশের সেনাবাহিনী একটা কমিউনিটি ক্লিনিক চালু করেছে, সেই কমিউনিটি ক্লিনিকও সেনাপ্রধান সরজমিনে ঘুরে দেখবেন। তাই কোনো অবস্থাতেই সেনাপ্রধানকে অপসারণ করার যে গুজব পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে সেটা সর্বৈব মিথ্যা। বাংলাদেশের আইন অনুযায়ী ২০১৮ সালের সেনাপ্রধানের মেয়াদ ৩ বছরের। তিনি অবসর নেবেন ২০২৭ সালের ২২শে জুন। তার আগে পর্যন্ত তিনি শপথে বহাল থাকবেন এবং অসাংবিধানিক অনির্বাচিত যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের প্রধান ইউনূসের কোনো এখতিয়ারই নেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করার। বরখাস্ত করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কিন্তু শাহাবুদ্দিন ও রাষ্ট্রপতি আছেন সেনাবাহিনীর সমর্থনের জন্য। তাই রাষ্ট্রপতি কখনোই ওয়াকারুজ্জামানকে অপসারণ করার নির্দেশ দেবেন না। এটা পরিকল্পিতভাবে একটা অংশ থেকে রটানো হচ্ছে
যাতে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা যায়। আসলে সেনাপ্রধান মুখের উপর বলে দিয়েছেন না ইউনূসকে যে নির্দিষ্ট যে সময়সীমা তিনি বলেছিলেন 18 মাস, তার মধ্যে নির্বাচন করতে হবে, এবং তিনি ইউনূসকে রীতিমতো অপমান করেছেন। সেটা ইউনূসও বুঝেছেন। যখন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিবিসি বাংলার প্রতিনিধি সেনাপ্রধান সম্পর্কে ইউনূসের কাছে তার মত জানতে চান, তখন ইউনূস কিছুটা ক্ষুব্ধই হন, বলেন সবই কি সেনাপ্রধানের বক্তব্যকে এন্ডোর্স করতে হবে? সেনাপ্রধান তার সঙ্গেই আছে, সেনাবাহিনী তাকেই সমর্থন করছে। একথা ঠিক যে গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীর কাছে সুযোগ ছিল ক্ষমতা দখল করার, কিন্তু সেটা তারা করেনি। ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন করেছে এবং এখনো করছে, কিন্তু বাংলাদেশ জুড়ে যা চলছে তাতে সেনাবাহিনী যার পর নাই বিরক্ত, এবং সেনাবাহিনীর একটা বড় অংশ রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যায়। এখন প্রশ্ন তো উঠবেই, যে দেশের সেনাবাহিনী তাকি দেখে ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডিকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো, যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না, সেই সেনাবাহিনীর সদস্যরা কিভাবে পিসকিপিং ফোর্সে অংশ নেয়? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে এবং ভবিষ্যতে উঠবে। তাই সেনাপ্রধান বাহিনীর সংহতি রক্ষার স্বার্থে ইউনূসকে কার্যত চরম পত্র দিয়েছেন। এখন ইউনূসের ছকটা কি দেখুন। তার আগে একটা কথা বলি, বাংলাদেশের শিক্ষা উপদেষ্টাকে ইউনূস অপসারণ করেছেন, তার জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক প্রাক্তন অধ্যাপককে মনোনীত করা হচ্ছে। বাংলাদেশের শিক্ষাবর্ষের শুরুতেই প্রাথমিক থেকে ওই নবম দশম পর্যন্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে বই পায়, 40 কোটি বই দেওয়া হয়। এবার কিন্তু এখনো পর্যন্ত সব বই দেওয়া হয়নি। কারণ কি? এই বইগুলো ছাপার জন্য একটা টেন্ডার ডাকা হয়, এই টেন্ডারে পার্টিসিপেট করে ভারতীয় প্রকাশন সংস্থাগুলো। কারণ বাংলাদেশের প্রকাশন শিল্প এই এত বড় বরাত নেওয়ার পক্ষে উপযুক্ত নয়, কিন্তু ভারতীয় প্রকাশকদের কাছে পাঠ্যপুস্তক ছাপার বরাত যাওয়া উচিত নয়, এটাই মনে করেছিল ওই ছাত্ররা, জঙ্গি জিহাদিরা। তাই বরাত দেওয়া যায়নি, বইও পাওয়া যায়নি। মানে অভূতপূর্ব ঘটনা। 3 মাস হতে চললো, এখনো বাংলাদেশে স্কুলের ছাত্রছাত্রীরা বিনামূল্যে যে পাঠ্যপুস্তক সরকার দেয় ছাত্রছাত্রীদের, সেটা দিতে পারেনি। আবার মেট্রো রেলের টিকিট কিন্তু ভারত থেকে ছাপা হচ্ছে। এবং এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুর নামে 3টে হল, সেমিনার কক্ষ ছিল। মৌলবাদীদের চাপে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিন্ডিকেট বৈঠক ডেকে এই 3টে হলের নাম পরিবর্তন করেছে। শিক্ষা উপদেষ্টা এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। অনেকে বলছেন যে মৌলবাদীরা ইউনূসকে চাপ দিয়েছে শিক্ষা উপদেষ্টাকে সরানোর জন্য, আর শুধু ইউনূস, জঙ্গিদের হাতের পুতুল ইউনূস সেই চাপের কাছে নতি স্বীকার করেছে। এইরকম একটা ব্যাখ্যা আছে। কিন্তু নির্বাচন, যেটা নিয়ে ভারতীয় উপমহাদেশে আগ্রহ আছে, আমাদের আগ্রহ আছে, কারণ আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেব না যতক্ষণ না পর্যন্ত সেখানে নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসছে, যে দলেরই সরকার হোক। বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে, বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত
সেই সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে এবং আমরা আস্থা, বিশ্বাস, সহযোগিতার ভিত্তিতে দুদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের সোনালী অধ্যায় আছে, আমরা আশাবাদী সেই সোনালী অধ্যায় ফিরে আসবে, কারণ বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাদের বিপদে আপদে প্রয়োজনে ভারত সরকার অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটার মধ্যে কোনো ইফ বাট নেই। কিন্তু ইউনূস যতই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে বলে বলুন না কেন, আমার ধারণা ইউনূস নির্বাচন করতে চায় না। তার সাম্প্রতিক উদাহরণ হলো ছাত্রদের যে দল তৈরি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, তারা ৪ঠা মার্চ জাতীয় স্মৃতিসৌধ এবং গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেখানে গেছেন। ওদের একজন সংগঠক সার্জিস আলম কি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার বিচার হবে, শেখ হাসিনাকে ফাঁসি কাঠে তোলা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ যেন নির্বাচনের কথা মুখেই না আনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অর্থাৎ সময় কেন, ইউনূসও জানে, তার উপদেষ্টা জানে, ওই তাজুল আহমেদ যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারের প্রসিকিউটর, তিনিও জানেন, ছাত্ররাও জানেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব নয়। তার বিচারের নামে প্রহসন হলে সেই বিচার কেউ মানবে না। তারা এই দাবিটা তুলে আসলে নির্বাচন প্রক্রিয়াকে ভেস্তে দিতে চাইছে। এর পিছনে একটা কারণ আছে। দেখুন, 15ই জুলাই থেকে সম্ভবত 10ই অগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের আগের 3 সপ্তাহ এবং তার পরের 1 সপ্তাহ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে, হিংসার ঘটনা, খুন, পুলিশ কর্মীদের খুন করা, সাধারণ মানুষকে খুন করা, বহু ঘটনা ঘটেছে। তার জন্য অন্তর্বর্তী সরকার যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ইনডেমনিটি দিয়েছে বা দায় মুক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো আইনগত প্রক্রিয়া চালানো যাবে না, কোনো ফৌজদারি মামলাও করা যাবে না। ছাত্ররা, সমন্বয়করা, উপদেষ্টারা ভয় পাচ্ছেন নির্বাচনে ছাত্রদের পরাজয় অবশ্যম্ভাবী, তারা কোনো রকম দাগ কাটতে পারবে না। এখন নির্বাচনের পর যে দলেরই সরকার হোক না কেন, ধরুন বিএনপি সরকার আসলো, সেই সরকার কিন্তু এই ছাত্রদের রেয়াত করবে না। একের পর এক ফৌজদারি মামলা হবে বাংলাদেশ জুড়ে। যারা গণ অভ্যুত্থানের সময় থানা লুট করেছে, পুলিশ কর্মীদের খুন করে ঝুলিয়ে দিয়েছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের খুন করেছে, নিরীহ দেশবাসীকে খুন করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। এবং ফৌজদারি মামলা কখনো তামাদি হয়ে যায় না। একবার ফৌজদারি মামলা দাখিল হলে সেই ফৌজদারি মামলা কিন্তু সজীব থাকে। 75 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হয়েছিলেন, তারপর হত্যাকারীদের ওই ইনডেমনিটি বা দায় মুক্তি দেওয়া হয়েছিল। 21 বছর পর আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসলো 96, তারা কিন্তু এই ইনডেমনিটি বাতিল করে, নতুন করে বিচার শুরু হয় এবং আপনারা তারপর জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহু লোকের ফাঁসি হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধে। তাই ছাত্ররা, সমন্বয়করা, উপদেষ্টারা এবং ইউনূস নিজেও আতঙ্কে আছেন
যে নির্বাচিত সরকার, যে দলেরই সরকার হোক না কেন, তারা কিন্তু ওই ফৌজদারি মামলা দায়ের করে বিচার প্রক্রিয়া শুরু করবে। এই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে যাতে না হয়, সেই জন্য নানা ছুতোয় নির্বাচনটাকে ভণ্ডুল করতে চাইছে এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এর পিছনে পূর্ণ সমর্থন আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার সুদখোর ইউনূস এবং তার রাজাকার উপদেষ্টাদের। একবার ফৌজদারি মামলা দাখিল হলে সেই ফৌজদারি মামলাকে প্রত্যাহার করা যায় না। তাই অভ্যুত্থানের নামে যারা ষড়যন্ত্র করেছিল, যারা চক্রান্ত করেছিল, যারা নিরীহ দেশবাসীকে খুন করেছিল, যারা নিরাপত্তা বাহিনীকে খুন করেছিল, যারা থানা থেকে অস্ত্র লুট করেছিল, তারা এখন ওই দায় মুক্তিকে সামনে রেখে ঘুরে বেড়াচ্ছে, নাশকতা করছে, মবের রুল চালু করেছে। একটা সরকার আসলে দেশের মানুষ কিন্তু বিচার চাইবে, তখন কিন্তু সেই নির্বাচিত সরকার বাধ্য হবে। ধরুন যারা পুলিশের খুন হয়েছেন, তাদের পরিবার, পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষ দাবি তুলবেন বিচার করতে হবে। ওইভাবে দায় মুক্তি হয় না। তাহলে বিচার করলেই ফৌজদারি মামলা শুরু হবে, এফআইআর হবে, যেটা হয়নি এখনো। তখন এই সমন্বয়ক, ছাত্র নেতা, উপদেষ্টা এবং খোদ ইউনূসও কিন্তু আইনের আওতায় চলে আসবেন। এটাই কিন্তু ভয়। তাই ক্ষমতায় থাকতে হবে, যতদিন পারা যায় ক্ষমতায় থাকতে হবে। এবং ক্ষমতায় থাকলে পরে আপাতত এই সমস্ত আইনি ঝুট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। যদি এইভাবে আরো ৩-৪ বছর কাটিয়ে নেওয়া যায়, প্রভূত সম্পত্তি করে বিদেশে পালিয়ে যাওয়া যাবে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ছাত্র নেতারা বৈভবের আস্ফালন করতে করার সুযোগ পাচ্ছেন কি করে? আমাকে একজন বললেন, জানেন এদের প্রত্যেকের হাতে লেটেস্ট মডেলের আইফোন, দামি দামি বিদেশি গাড়ি চড়ে ঘোরে। এই টাকার উৎস কোথায়? কে দিচ্ছে টাকা এদের? যেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের অফিস ছিল, রূপায়ণ টাওয়ার, অত্যন্ত পশ এরিয়া, স্কোয়ার ফিট প্রতি ভাড়া কত? আমাদের সেক্টর 5-এর যেরকম স্কোয়ার ফিট প্রতি ভাড়া, ঠিক সেরকম। তাহলে এই টাকা তাদের দিচ্ছে কি? ছাত্ররা কি ক্রাউড ফান্ডিং করে তাদের দল চালাবার খরচ তুলছে? না, তাদের আয়ের অন্য উৎস আছে। এটাই কিন্তু ভয়। সেই জন্য নির্বাচনটাকে টালবাহানা করছে। এখন ভরসা হচ্ছে সেনাবাহিনী এবং বাংলাদেশের সাধারণ মানুষ। সেনাবাহিনী যদি দেখে যে ইউনূস এই ছাত্রদের কথাকে গুরুত্ব দিয়ে নির্বাচন ভেস্তে দিতে চাইছে, সেনাবাহিনী কিন্তু এবার অ্যাসার্ট করবে। সেনাপ্রধান কি বলেছিলেন? আমাকে বাধ্য করবেন না ওই পথে যেতে, আপনাদের সতর্ক করে দিচ্ছি, ঝগড়াঝাটি, কাদা ছোড়াছড়ি বন্ধ করুন। ওই পথ মানে কি? ওই পথ মানে হচ্ছে মার্শাল ল। এবং এমনও হতে পারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে দিলেন, হতেই পারে। তখন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তাতে সামনে সিভিলিয়ান ফেস থাকবে, আড়ালে থাকবে সেনাবাহিনী, তারাই নির্বাচন পরিচালনা করবে। সেই দিকেই কিন্তু বাংলাদেশ যাচ্ছে। এছাড়া আমি কিন্তু কোনো পথ দেখতে পাচ্ছি না। ছাত্ররা একবার বলছে গণপরিষদের নির্বাচন, দ্বিতীয় রিপাবলিক, নতুন সংবিধান রচনা হবে।
তারপর তারা আবার সুর চড়িয়েছে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত তার বিচার হচ্ছে, তার ফাঁসি হচ্ছে, ততক্ষণ যেন কেউ নির্বাচনের নামগন্ধ না করে। ছাত্ররা কি বাংলাদেশের মানুষের কত অংশের প্রতিনিধিত্ব করে? দেশের সিংহভাগ মানুষ নির্বাচন চায়, একটা স্থায়ী সরকার চায়। তারা মনে করে নির্বাচনের মাধ্যমে একটা স্থায়ী সরকার তৈরি হলে বাংলাদেশে যে মাৎসন্যায় চলছে সেই মাৎসন্যায় থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু ইউনূস ক্ষমতার মোহে অন্ধ হয়ে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। ইউনূসের সমর্থন পুষ্ট ছাত্রদের এই দল তাই এক এক দিন এক এক রকম দাবি তুলে কার্যত বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে গণতান্ত্রিক নির্বাচন যাতে না হয় সেটা নিশ্চিত করতে চাইছেন। নির্বাচন হলে ছাত্রদের শোচনীয় পরাজয় অবশ্যম্ভাবী এবং তারপর যে সরকার তৈরি হবে, যে দলেরই হোক না কেন, সেই সরকার কিন্তু এই ছাত্রদের, এই সমন্বয়কদের, এই উপদেষ্টাদের দেশের আইন অনুযায়ী বিচারের প্রক্রিয়া শুরু করবে। তাতেই আতঙ্ক, তাতেই ভয়। সেই জন্য যেন তেন প্রকারেণ। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে? এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে, মবের যে তাণ্ডব হয়েছে, এটার পর বাংলাদেশকে আসলে মবের মুলুক যদি কেউ বলে খুব অত্যুক্তি হয় না। আমরা নিশ্চয়ই দেখেছি জনাব এইচ.টি. ইমাম আওয়ামী লীগের অত্যন্ত পাওয়ারফুল শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। তার সন্তান, তার ছেলে তানভীর ইমাম সম্ভবত তার নাম, তার বাড়ি মনে করে, কারণ আমি পরবর্তীতে রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যেটা আদৌ তার বাড়ি নন এবং উনি সেখানে থাকেন না। ইনফ্যাক্ট তার বাড়ি হলেও বাকি, যেভাবে ঘোষণা দিয়ে অন ক্যামেরা কথা বলে তাণ্ডব চালানো হয়েছে, তারপর বাংলাদেশে আদৌ আর সরকার আছে কি না এই প্রশ্ন আসতেই পারে। আমি জানি না সরকারের মনে কি আছে, এবং প্রায় আমার ইদানিং মনে হয় কোনো একটা চক্রান্ত হচ্ছে যার সাথে ইভেন সরকারও জড়িত কি না, সরকারের অন্তত একটা অংশ। আমি একটা রিপোর্ট পড়ি, বিডি নিউজ খুব বিস্তারিত একটা রিপোর্ট করেছে। সেখানে এরকমভাবে লেখা আছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েছে একদল ব্যক্তি, যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের। ওই বাড়িতে অবৈধ অস্ত্র ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা। এবং যখন তারা তল্লাশি করার আগে ঘিরে রাখছেন, অনেক মিডিয়াতে নিউজ এসছে ছাত্র জনতা ঘিরে রেখেছে। মানে ছাত্র জনতার নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু এখন বাংলাদেশে করে ফেলার ক্ষমতা রাখেন, নিশ্চয়ই রাখেন। আমাকে বা অন্য কাউকে তাদের পছন্দ যদি না হয় কখনো, ছাত্র জনতা নাম দিয়ে বলছি, যে কেউ তার উপরে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন। পরিস্থিতি এখন সেদিকে আছে। এবং দেয়ার আর সাম পিপল, এদেরকে মব বলতেও তাদের গায়ে লাগে, তারা প্রতিবাদ করেন, এরা বিপ্লবী সোকল্ড। বাংলাদেশে বিপ্লব হয়ই নাই, কিন্তু তাদেরকে বিপ্লবী এবং তাদেরকে বিপ্লবী বলে যে কোনো কিছু করার সার্টিফিকেট দেয়া কিছু লোকজন আছে, তাদের প্রশ্রয়ই এগুলো হয়। ইনডিরেক্ট, কাউকে হয়তো ডিরেক্টলি দেন, কাউকে ইনডিরেক্টলি দেন, কারণ মবকে বিপ্লবী বলতে হবে, এই ন্যারেটিভ আছে বাজারে। এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান বলছেন যে এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি। বাড়িতে টাকা ও অস্ত্র আছে অভিযোগ করে আজকে ছাত্র পরিচয় কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে। আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্রও ছিল। মানে পুলিশের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ছাত্র
না অছাত্র, এটাও একটা ফ্যাক্টর। মানে বাংলাদেশ এখন কোন জায়গায় চলে গেছে? তাহলে ছাত্র নাম দিয়ে যে কোনো কিছু করা যাবে, অছাত্র হলে সমস্যা আছে, অন্তত পুলিশের ইন্সপেক্টরের ভাষ্যে তাই মনে হচ্ছে। আসার পর আবার তারা যাওয়ার পর, মানে তারা যখন ওখানে পৌঁছেন পুলিশ, তখন তারা মিছিল করতে করতে বেরিয়ে যায় সবার চোখের সামনে। কয়েকটা মিডিয়াতে চেহারা দেখা গেছে এবং একটা মিডিয়াতে এক ভদ্রলোক দীর্ঘ সময় কথা বলেছেন। তিনি কেন গেছেন, তিনি কি করছেন, কি করবেন, সব কিছু সবিস্তারে বয়ান করেছেন মিডিয়ার সামনে। যতদূর জানা যায় মিডিয়াকে তারা জানিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে বাড়ির সামনে লোকজন 12টার দিকে জাতীয়তাবাদী কেন্দ্রীয় চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে জড়ো হয়ে তারা দাবি করতে থাকেন। মানে জাতীয়তাবাদী ধরানো করা হচ্ছে বিএনপির সাথে কোনোভাবে সম্পৃক্ত, কিন্তু কেন্দ্রীয় চালক দল। আমি আশা করি বিএনপি এই ভদ্রলোকের ব্যাপারে খুব তড়িৎ ব্যবস্থা নেবে। তিনি বলছেন, ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সেখানে বিপুল অস্ত্র ঢুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে। ফেসবুকে দেখা হচ্ছে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। সেখানে ঢুকে পড়া এক তরুণ নিজকে শাকিল আহমেদ পরিচয় দিয়ে বলেন তারা স্থানীয় বাসিন্দা। ওই বাড়িতে তানভীর ইমামের মেয়ে আছে যার বিরুদ্ধে মামলা হয়েছে এমন খবর তাদের কাছে ছিল। বাড়িতে অনেক অবৈধ জিনিসপত্র ছিল বলে তাদের কাছে অভিযোগ, ইত্যাদি ইত্যাদি। এবং তারা জানিয়েছেন, তারা পুলিশকেও, আমি অন রেকর্ড একজনকে কথা বলতে দেখেছি যে তারা পুলিশকেও জানিয়েছেন। পুলিশ নাকি বলেছে তারা এখানে আসবে না বা আসার ব্যাপারে তাদের কিছুটা দেরি বা গড়িমসি দেখে তারা ঢুকে পড়ছেন। মানে খেয়াল করি বাংলাদেশ ঠিক এখন কোন জায়গায় আছে, কোন জায়গায় যাচ্ছে। পুলিশকে জানানোর প্রয়োজন। সাংবাদিক জিজ্ঞেস করছিলেন তাকে, এটি স্বাভাবিক ছিল। যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা ঢুকে পড়ে এখানে তছনছ করে ফেলেছি, ভেঙে চুরে ফেলেছি। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, ধরে নিলাম এটা তানভীর ইমামের বাড়ি, এবং আমরা এর মধ্যে পত্রিকায় নিউজ আসতে দেখেছি যে তানভীর ইমাম এবং তার স্ত্রী এবং কন্যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এদের বিভৎস দুর্নীতি আছে। উনি তথাকথিত আওয়ামী লীগের সময়কার তথাকথিত সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের এই লেভেলের লোক বিভৎস দুর্নীতিবাজ এবং আরও অনেক ক্রাইমের সাথে জড়িত না, এটা আমরা মনেই করি না। তারা সব কিছুর সাথে জড়িত। সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সুবিচার হলেও তাদের বড় বড় শাস্তি হবে, এটাই আমরা ধারণা করতে পারি প্রাথমিকভাবে। তারপরও যদি এটা তার বাড়িও হয়ে থাকতো, তার বাড়িতে পুলিশ যদি আসতে নাও চাইতো, তাদের কাছে এসব গোপন খবর থাকার পরও এসব লোকজন গিয়ে ছাত্র জনতা নাম দিয়ে এসব করার অধিকার কি রাখে? মজার ব্যাপার, পুলিশকে জানানো হচ্ছে মিডিয়া আছে, মিডিয়া লাইভ করছে, পুলিশ গেছে, এরপর সেনাবাহিনীও গেছে, তাদের সামনে দিয়ে লোকজন বেরিয়ে যায় যারা এই তাণ্ডব ঘটিয়েছে। একজন মানুষকেও তো গ্রেফতার করা হয় নাই, একজন মানুষকেও না। মানে আমি জানি না সরকারের মনে আসলে কি আছে। আমি গতকালই একটা টক শোতে অ্যাঙ্কার আমাকে এই প্রশ্নটা করছিলেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না। গতকাল এখানে কি অনেক বেশি মানুষ ছিল, বা এটা কখনো কখনো মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের ধর্মীয় সেন্সিটিভিটি আছে বলে সরকার মনে করে, যেমন মাজারে হামলার ক্ষেত্রে, সেটা সরকার এইটাকে গুরুত্ব দেখাতে গিয়ে সরকার এক ধরনের গড়িমসি করছে। যদিও একটা সরকার যদি এসব ক্ষেত্রে ব্যবস্থা নেয়, না নিয়ে থাকে, সে সরকারই থাকে না, সে সরকারই থাকে না। একজন না 100 জন মানুষের অধিকার, সেটা প্রশ্নই নেই। একটা রাষ্ট্রের, একটা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু এখানে তো এমন কোনো বিষয়ও ছিল না। নাকি এখানে এইচ.টি. ইমামের ছেলের বাড়ি, এটা যদি অন্যায়ভাবে কেউ ভাঙচুর করতে আসে, সেটা ঠেকাতে গেলেও সরকার ভয় করছে মব আরও বিভিন্ন জায়গায় তৈরি হবে এবং সরকার বিপদে পড়বে। তাহলে সরকার থাকছে কেন? আসলে সরকার থাকছে কেন? এবং আবারও বলছি স্পষ্টভাবে যে কেউ, প্রচুর ফুটেজ পাওয়া যাচ্ছে, আপনারা দেখুন, বুক ফুলিয়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে, তারা কেন এগুলো করছে। শুরুর দিকে একটা কথা বলেছিলাম, ইদানিং এখন আরেক ফেনোমেনন তৈরি হয়েছে। দেয়ার আর সাম পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা মব শব্দটা আর পছন্দ করছে না। শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে দাঁড়িয়েছেন, তাদেরকে আওয়ামী লীগের কিছু লোকজন যারা পতিত স্বৈরাচারের হালুয়া রুটির ভাগ পেয়েছেন, তারা মব বলতে চান। আমরা কোনোভাবেই সেটা মব বলি না, তারা অভ্যুত্থানকারী। কেউ কেউ, যেটাকে আমি সঠিক মনে করি না, কেউ কেউ এদেরকে বিপ্লবীও বলেন, ফাইন।
আর আমাকে কাকে মগ বলছি টলছি ওইসব শেখ হাসিনার বিরুদ্ধে ফাইটের আলাপ আমার সামনে আনবেন না প্লিজ প্লিজ। একটু হয়তো অহংকারী শোনায়, তারপরও বলছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা আমার কাছে এসে এই গল্প বললেন না। সেই সময় যে মানুষগুলো মব নন, যারা অভ্যুত্থানকারী, যে মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন, সেই মানুষও যদি কেউ কোনো দিন এইচ.টি. ইমামের বাড়িতে আমাদের তথাকথিত যে এদেরকে আমরা মানে মব বলার চেষ্টা করছি, মানে কেউ কেউ যাদেরকে বিপ্লবী বলছেন, এই বিপ্লবীদেরকে তথাকথিতই মনে করি, তারা বিপ্লবী নন, আবারও বলছি। সো এই বিপ্লবীরাও যদি কেউ এসে, যারা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার সময়, তারাও এসে কেউ যদি এই বাড়ি ভাঙতেন, এটাকে আমি মব বলতাম, এটা মব। সুতরাং কোনো একদিন অভ্যুত্থান করেছি, বিপ্লব করেছি, তাদের ভাষায় যদি হয়েও থাকে, তিনি মব হয়ে উঠতে পারেন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে। এই মুহূর্তে আমাদের সরকার ক্ষমতায় আছে, শেখ হাসিনাকে খেদিয়ে আমরা ভারতে বিদায় করার পর আমাদের সরকার ক্ষমতায় আছে। আমাদের সরকারি ইনএফিসিয়েন্সি থাকতে পারে, কিন্তু কখনোই আমরা এই কাজগুলো করতে পারি না। এটা করা মানেই আসলে সরকারকে আন্ডারমাইন করা, এবং সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না এসব ক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে। একটা রাষ্ট্রে এইরকম ঘটনা ঘটতে পারে না। 32 নম্বরের পর যখন একটার পর একটা 35টা জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তখনও বলেছিলাম এটা সরকারের এক্সিস্টেন্সকেই প্রশ্নের মুখে ফেলে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি যে কেউ কেউ চাইছে তো দেশে সরকার নেই, সরকার এফেক্টিভ না, সরকারের লিস্ট কোনো অথরিটি নেই, এটা প্রমাণ করতে, সো দ্যাট এখানে অন্য একটা কিছু আনার চেষ্টা করা যায়, অন্য একটা কিছু আসতে বাধ্য করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার নিজেও কি তা চায়? যদি না চায়, সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ আমরা কেন দেখছি না? ছাত্র জনতা নাম দিয়ে, ওর নাম দিয়ে, সেই নাম দিয়ে যাতা করে ফেলা যায়, যাতা ঘটিয়ে ফেলা যায়, সরকার তো পদক্ষেপ নেয় না। এখানে ঢাকার বুকে গুলশানের মতো জায়গায়, এবং আমরা নিশ্চিত থাকতে পারি গুলশানের মতো জায়গায় যখন এই ঘটনা ঘটে, এটার একটা বেশি ইম্প্যাক্ট আছে। জায়গাগুলো আমরা চাই বা না চাই, এটা এক ধরনের বৈষম্যই বলবো, এগুলো অনেক বেশি প্রোটেক্টেড এরিয়া। এই জায়গাগুলোতে নজর সরকারের বেশি থাকে, কারণ বিভিন্ন এলিটস, বিশেষ করে টাকার দিক থেকে, ব্যবসার দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে অনেক এলিটসের বাসস্থান এগুলো। সেই জায়গায় যখন এই ঘটনা ঘটতে পারে, ঘটানো যায়, তখন দেশের আইন শৃঙ্খলা এটা দেশের অন্য একটা দূরবর্তী জেলায় ঘটা বা ঢাকার কোনো একটা দূরবর্তী একটু পেরিফেরাল এরিয়াতে ঘটা ঘটনা চেয়ে অনেক বেশি গুরুত্ব রাখে। তাই ঘটেছে, তাই ঘটছে। এই প্রশ্ন আমাদের এখন আসলে করতে হবে। দেশকে আনস্টেবল অবস্থায় নিয়ে গিয়ে একটা ভিন্ন কিছু কি বহুবার বলেছি, ঘটানোর ক্ষেত্রে কি সরকারেরও একটা অংশ? ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস সরকারকে নিয়ে যে একটা আপনারা আলোচনা সমালোচনা দেখলেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।